আমরা যে লড়াইতে নামি সে লড়াই আমরা সবসময় জয়লাভ করি। আজ প্রশাসনের বিরুদ্ধে লড়াই করতে নেমে প্রশাসন আমাদের পদে পদে সেই বাধা সৃষ্টি করছে বলে সেই লড়াইটা আমরা জিততে পারছি না। সেই প্রশাসনকে, দুর্নীতিবাজ প্রশাসনকে এই পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করার জন্যেই আজকে আমাদের এই রাজনীতির ময়দানে আসার প্রয়োজন হয়েছে। সেই রাতে যখন ওকে মারা হচ্ছিল, যখন ও বুঝতে পারছিল আমাকে মেরে ফেলা হবে, আমি আর বাবা মার কাছে ফিরে যেতে পারবো না, তখন তার যে কষ্টটা, সেই কষ্টটা আমি নিতে পারিনি, ভাগ করতে পারিনি আমি তার সাথে, কিন্তু সেই কষ্টটা আমি রোজ অনুভব করি। তার কষ্টটা অনেক বেশি ছিল। আমি এখন যে কষ্ট পাচ্ছি তার থেকে অনেক বেশি কষ্ট সে পেয়েছে। তারপরেও তার নামটাই চলে গেছে, অভয়া, তিলোত্তমা, এসব তার নাম হয়ে গেছে। এসব তো তার নাম নয়। আমাদের নিজেদের স্বইচ্ছায় এটা করছি এবং আশা করছি কেউ যদি একটু মানুষত্ব মানুষের মধ্যে থাকে তারা কাদা ছোড়াছুড়ি করতে পারবে না। আর কাদা ছোড়াছুড়ি কতক্ষণ কাদা ছুটবে? আমরা তো কাদা গায়ে মাখবো না, কাদা জাস্ট সরিয়ে দেবো। সুতরাং কতক্ষণ ছুটবে? দেখবে বিরক্ত হয়ে তারাই বন্ধ করে দেবে। আপনার দুজনের কাছেই প্রশ্ন থাকছে কাকু এবং কাকিমা, যে বিজেপিকেই কেন অবলম্বন হিসাবে বেছে নিল? এটাই মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি একটি বিবৃতি দিয়েছেন সম্প্রতি এবং তিনি বলেছেন যে যখন গাড়ি আটকে ছিলাম তখন তো জানতাম না যে মেয়েটি বিজেপি না সিপিএম না অন্য কোনো। আমি উত্তরটা দিই। আমার মেয়ের সুরক্ষা আমরা দিতে পারিনি, তাই আজকে সে ইতিহাস হয়ে গেছে। আপনার মেয়েও যেন ইতিহাস না হয় সেটাই দেখার দায়িত্ব এখন আমরা নিয়েছি। বাকি জীবন আপনার মেয়ে যাতে সুরক্ষিত থাকে এবং রাজ্যে যে দুর্নীতি, পাহাড় প্রমাণ দুর্নীতি, তার বিরুদ্ধে আমরা লড়াই করব এবং সেই দুর্নীতি শেষ করার জন্যেই আজকে আমাদের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাকু কাকিমা, সবার আগে আপনাদের অনুমতি নিতে চাই যে আপনাদের মুখ কি আমরা দেখাতে পারি? হ্যাঁ, অবশ্যই আমরাও চাই, সবাই আমরা সামনে আসতে চাই। আমাদের মুখ দেখালে আমাদের কোনো অবজেকশন নেই। প্রশ্ন কি করব সেটা বুঝেই পাচ্ছি না, কারণ লড়াই অনেক কঠিন। গোটা বাংলার মানুষ যার জন্য লড়াই করেছিলেন, সেই তিলোত্তমা, সেই অভয়া, যে নামেই ডাকি না কেন, তিনি যে বাংলার অন্যতম শক্তিময়ী হিসাবে নিজেকে প্রতিস্থাপিত করেছেন, সেটা বলার কোনো দ্বিতীয় ভাষাই নেই। তবে এবার রাজনীতির ময়দানে সম্মুখ সমর লড়াই, কি মনে করছেন, কতটা আশাবাদী আপনারা? আমরা যে লড়াইতে নামি সে লড়াই আমরা সবসময় জয়লাভ করি। আজ প্রশাসনের বিরুদ্ধে লড়াই করতে নেমে প্রশাসন আমাদের পদে পদে সেই বাধা সৃষ্টি করছে বলে সেই লড়াইটা আমরা জিততে পারছি না। সেই প্রশাসনকে, দুর্নীতিবাজ প্রশাসনকে এই পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করার জন্যেই আজকে আমাদের এই রাজনীতির ময়দানে আসার প্রয়োজন হয়েছে। সেটাও আমরা জিতব এবং আমাদের বিরুদ্ধে যারা লড়াই করছে তাদের আমরা প্রতিপক্ষই মনে করি না। কারণ তার যে ইস্যু নিয়ে আমরা লড়াই করছি সেই ইস্যুর আমার মেয়ের মৃত্যুর অপরাধী পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং তার পুত্র হচ্ছে আমাদের তৃণমূলের প্রতিপক্ষ, এবং যে চেয়ারম্যান পানিহাটি সোমনাথ দে, সেও আমাদের এই মামলার সঙ্গে যুক্ত। আমরা তাদের গরাদের ভেতরে দেখতে চাই, সেই জন্যেই আমাদের আজকে এই লড়াইতে অংশগ্রহণ করা। কাকিমা, আপনি একটি কথা বলেছেন যে তৃণমূলকে এবার সমূলে উৎখাত করার সময় এসেছে, কি বলবেন এ বিষয়ে? আমার মেয়েটা একটা স্বাস্থ্য দপ্তরের কর্মী ছিল। তাকে হসপিটালে তার কাজের জায়গায় নৃশংসভাবে খুন হওয়া, এটা কি স্বাস্থ্যমন্ত্রীর দায় নয় কিছু? তারপরে আমরা যারা যখন হসপিটালে গিয়ে আমরা মৃত মেয়ের মুখ দেখতে পারিনি,
কিন্তু ভেতরে বড় বড় আইপিএস অফিসাররা ছিলেন। তার সামনেই সেমিনার হলটা গিজগিজ করছিল ভিড়। এসব দায়ভার কার ছিল? আমাদের স্বাস্থ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের পুলিশ মন্ত্রী, সেই তৃণমূল সরকার। এই তৃণমূল সরকারের মূলটাকেই উৎপাদন করার আমার উদ্দেশ্য। আর কোনো কিছু চাওয়া পাওয়ার নেই। আর এটা আমি জিতব, এটা সম্পূর্ণ আশ্বাস আমার আছে। কেননা আমার মেয়ে যেটা করতো সেটা কোনোদিনও হারতো না। আর সে বীরের মতো চলে গেছে, হারেনি সে। আর আমিও তার মা হিসাবে তাকে যেটা শিখিয়েছি, সে আমাকে যেটা শিখিয়েছে, সেই পথেই থাকবো। কিচ্ছু চাওয়া পাওয়া নেই। মেয়ে শেখাতো, মা সবাইকে দিতে হয়, কিছু চাইতে নেই। এই যে তার বলাটা, আমাদের লড়াইতে আসা সেইখানটাতেই, যে আমি রাজনৈতিক ক্ষমতা হাতে পেলে হয়তো পশ্চিমবঙ্গের কিছু সুরাহা আমি করতে পারবো নিজে। মেয়ে ডাক্তার ছিল, সেইখান থেকে চিকিৎসা করতো। আর আমি তো ডাক্তার নই। আমি যেভাবে পারি মানুষের সেবা করতে, ও যেমন করতো, আমিও সেই মানুষের সেবা করার জন্যই এই রাজনীতিতে নামতে চাই। আর এই আসল উদ্দেশ্য তৃণমূলকে সমূলে উৎপাটন। সেই রাতে যখন ওকে মারা হচ্ছিল, যখন ও বুঝতে পারছিল আমাকে মেরে ফেলা হবে, আমি আর বাবা মার কাছে ফিরে যেতে পারবো না, তখন তার যে কষ্টটা, সেই কষ্টটা আমি নিতে পারিনি, ভাগ করতে পারিনি আমি তার সাথে। কিন্তু সেই কষ্টটা আমি রোজ অনুভব করি। তার কষ্টটা অনেক বেশি ছিল। আমি এখন যে কষ্ট পাচ্ছি তার থেকে অনেক বেশি কষ্ট সে পেয়েছে। তারপরেও তার নামটাই চলে গেছে অভয়া, তিলোত্তমা, এসব তার নাম হয়ে গেছে। এসব তো তার নাম নয়। সে অনেক কষ্ট করে, অনেক লড়াই করে তার নামের জায়গাটা, নাম, আমার টাকা পয়সা চাই না মা, আমার নামের পরে যেন অনেক ডিগ্রি থাকুক, আমি বড় ডাক্তার হতে চাই। সেটা সে হয়েও ছিল। সে এমন একজন ডাক্তার হয়েছিল যে তার বাকি 29 জন পিজিটি, তার স্যাররাও তাকে হিংসা করতো। সেই জন্যই তাকে হিংসা করেই তার ডিপার্টমেন্টালি খুন হয়েছে। হসপিটাল প্রতিষ্ঠানই কি দুর্নীতির শিকার সে, তাকে মেরে ফেলা হয়েছে সামনে। আমরা এর জন্যই তৃণমূল সরকারকে মূল সমেত উপড়ে ফেলতে চাই। কাকু কাকিমা, কোথাও গিয়ে কি মনে হয় এই রাজনীতি বা রাজনীতির অবলম্বনে যদি আপনারা কোনো ক্ষমতায় আসীন হন, তাহলে অভয়া যে ন্যায় বিচার এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে পাননি, তার ন্যায় বিচারের পথ আরও প্রশস্ত এবং শক্তিশালী হবে? অবশ্যই। তা যদি আমি রাজনীতিতে না আসি, তাও আমি মনে প্রাণে বিশ্বাস করি এর বিচার হবেই। কারণ একটা সুরক্ষিত বলয়ের মধ্যে এটা হয়েছিল। যারা তদন্তটাকে ধামাচাপা দিতে চেয়েছে, সেই পুলিশ 4 দিন ধরে সমস্ত তথ্য প্রমাণ নষ্ট করেছে। সিবিআই তারপরে কোনো তদন্ত এগোতে পারেনি এখনও। সিবিআই যেগুলো তথ্য আমাদের হাতে তুলে দিয়েছে তাতে অনেকেরই নাম আছে। আশা করি পরে বেরোবে এবং এটা কেউ চাপা দিয়ে রাখতে পারবে না। এর বিচার আমি পাবই। কিন্তু রাজনৈতিক ক্ষমতা যদি পাওয়া যায়, তাহলে আমি হয়তো সমস্ত মানুষের মা হয়ে, মানে পুরো দুর্নীতিটাকে আমি দূর করতে পারবো। আমার একটা মেয়েকে বাঁচাতে পারিনি, আর কোনো মেয়ে যেন এই দুর্নীতির শিকার না হয়। আমার মেয়ের অনেক স্বপ্ন ছিল, আর কোনো মেয়ের যেন এইভাবে স্বপ্ন হারিয়ে না যায়, আর কোনো বাবা মার যেন আমাদের মতো সেই দিনটা দেখতে না হয়, সেই পাওয়ারটা আমি পাবো। কাকু কাকিমা, রাজনীতির ময়দান স্বাভাবিকভাবে আমরা সাধারণ মানুষ হিসাবে আলোচনা করে থাকি যে অত্যন্ত কঠিন একটি ময়দান। সেখানে যেরকম কুৎসা হয়, সেখানে একে অপরের উপর দোষারোপ হয়, অনেক কিছু অপেক্ষা করছে, সামনের লড়াই আরও কঠিন হতে চলেছে। আপনারা মানসিকভাবে এই লড়াইয়ের জন্য কতটা প্রস্তুত? এইভাবে সব তৈরি হয়েই আজকে জানি, সব জেনে বুঝেই সম্মতি দিয়েছে এবং নিজে ইচ্ছাকৃতভাবে বিজেপি দপ্তরে ফোন করে নিজে ইচ্ছাকৃতভাবেই এখানে ভোটে দাঁড়ানোর কথা বলে, এই সিটে ভোটে লড়ার কথা বলে চেয়ে নেওয়া হয়েছে।
সদস্যপদ, এবং আমরা গতকাল বিজেপি সদস্যপদও গ্রহণ করেছি। আমাদের নিজেদের স্বইচ্ছায় এটা করছি, এবং আশা করছি কেউ যদি একটু মনুষ্যত্ব মানুষের মধ্যে থাকে তারা কাদা ছোড়াছুড়ি করতে পারবে না। আর কাদা ছোড়াছুড়ি কতক্ষণ কাদা ছুটবে? আমরা তো কাদা গায়ে মাখবো না, কাদা জাস্ট সরিয়ে দেবো। সুতরাং কতক্ষণ ছুটবে? দেখবে বিরক্ত হয়ে তারাই বন্ধ করে দেবে। আজকে প্রথম অবস্থায় এই যে দুর্বৃত্ত সরকার সবাই তো ঝাঁপিয়ে পড়েছিল আমাদের ওপরে। কে না আমাদের বিরুদ্ধে কথা বলেছে? কারণ লিস্ট ধরে নাম বলতে গেলে লিস্ট শেষ হবে না। কথা বলেছে তো, কিন্তু কই? তারা তো এখন কোথাও আর বলতে সাহস পায় না। আমরা এমন তাদের উদাহরণ দিয়েছি এবং তাদের কথায় পাত্তা দিইনি, অটোমেটিক তারা বন্ধ করে, এটাই হবে। আমরা কোনো কথা গায়ে মাখবো না, ব্যাস হয়ে গেল। আম, আপনার জনের কাছেই প্রশ্ন থাকছে কাকু এবং কাকিমা, যে বিজেপিকেই কেন অবলম্বন হিসাবে বেছে নিল? এই প্রশ্নটা খুবই সহজ উত্তর। পশ্চিমবঙ্গের বিরোধী দল যারা, একমাত্র তাদের ক্ষমতায় আসার ক্ষমতা আছে। মানে ৭৭টা সিট যারা পেয়েছিল তারা ১৫০ সিটে পৌঁছাতে পারবে, কিন্তু যারা শূন্য আছে বা যাদের কিছুই অস্তিত্ব নেই তারা তো কোনো রকমভাবে ক্ষমতা দখল করতে পারবে না। সুতরাং যেখানে ক্ষমতা দখল করাটা সম্ভাবনা থাকবে আমরা তাদেরই সহযোগিতা করব, সাহায্য করব, এবং তারাও আমাদের সাহায্য সহযোগিতা করবে, এটাই আশা করে আমরা বিজেপির সঙ্গে যুক্ত হয়েছি। মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি একটি বিবৃতি দিয়েছেন সম্প্রতি, এবং তিনি বলেছেন যে যখন গাড়ি আটকেছিলাম তখন তো জানতাম না যে মেয়েটি বিজেপি না সিপিএম না অন্য কোনো। এটা আমি উত্তরটা দিই। আমার মেয়ে যখন পেশেন্ট দেখতো তখনও সে কিন্তু দেখতো না কে তৃণমূল করে, কে বিজেপি করে, কে সিপিএম করে, কে হিন্দু কে মুসলমান করতো না তো। সে পেশেন্টের মতোই দেখতো। ওনারাও সেরকম করেছেন। তার জন্য যে তার নামটা নিয়েই আন্দোলন করতে হবে, ভোটের নির্বাচনে পায়ের ভিতটা শক্ত করতে হবে, এটা তো কেউ বলেনি। এটাই বলবো যে নির্বাচনে কেন তারা না, আমরা তো আমাদের সেখানেই অবজেকশন। আমরা কলতান যখন আমাদের বাড়িতে এসেছিলো আমরাও বারবার, এবং কলতান আসার আগেও সিপিএম পার্টি অফিসে ফোন করে এবং সিপিএম অন্য অন্য নেতা নেত্রীর কাছে, এমনকি তুমি যার কথা বললে তাকেও আমি বলেছি, দেখো তোমরা যাই করো আমার মেয়ের নাম ভাঙিয়ে কিন্তু তোমরা রাজনীতির মাটি শক্ত করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু আমরা সহ্য করব না। এটা কিন্তু আমরা বরদাস্ত করব না। কারণ তোমরা আগেও দেখেছো যারা যারা আমার মেয়ের নাম ভাঙিয়ে পায়ের মাটির তলা শক্ত করার চেষ্টা করেছে তাদের আমরা প্রতিবাদ করেছি। সুতরাং তোমাদের বিরুদ্ধেও কিন্তু আমাদের প্রতিবাদ করতে আমরা বাধ্য হব। তাই হয়েছে ঘটনাটা। কাকু এবং কাকিমা, এই যে লড়াই শুরু হতে চলেছে, অত্যন্ত কঠিন একটি লড়াই, আপনারা মানসিকভাবে সম্পূর্ণরূপে প্রস্তুত, সেটা তো বললেনই। তবে এটা কাকিমার কাছে প্রশ্ন, যে আপনি যখন সাধারণ মানুষের কাছে যাবেন, আপনার নিজেকে তুলে ধরবেন এবং সর্বোপরি তিলোত্তমাকে তুলে ধরবেন, তখন কি আপনি চান যে গোটা বাংলা আপনাকে একজন মা হিসাবেই চিনুক, নাকি একজন শক্তিময়ী সেই দশভুজা দেবী দুর্গা রূপে চিনুক? কি মনে করেন? আমাকে সেই শক্তিময়ী রূপেই চিনুক। আমার মেয়ে যেমন শক্তি দেখিয়ে দিয়ে গেছে, যে শক্তিটা আমার মধ্যে ওর থেকেই এসেছে, এবং আমি মনে করি না যে ও চলে গেছে, তাহলে আমি বাঁচতে পারি না। আমি জানি ও আমার মধ্যেই রয়েছে, আর আমি সেই শক্তিই দেখাতে চাই। আমার মেয়ে যেমন একটা দৃষ্টান্ত রেখে চলে গেছে পৃথিবী থেকে ও চলে যায়নি, ওকে চলে যেতে বাধ্য করা হয়েছে। কিন্তু আমি যখন পৃথিবী থেকে চলে যাব, আমিও একটা দৃষ্টান্ত স্থাপন করে যাব যে হয়তো মানুষের জন্য কিছু করে যেতে পেরেছি। এটাই আমার মূল উদ্দেশ্য। গোটা বাংলা তিলোত্তমা বা অভয়া, যাই যে নামেই তাকে ডাকি না কেন, তার ন্যায় বিচারের জন্য জাস্টিস ফর আরজি করের নারা লাগিয়েছে। রাত রাত তারা রাস্তায় থেকেছে, আন্দোলন হয়েছে, বিক্ষোভ হয়েছে। আমরা প্রত্যেক সমাজের প্রত্যেকটি স্তরের মানুষ আমরা রাস্তায় নেমে জাস্টিস চেয়েছি, ন্যায় বিচার চেয়েছি। তো এই যে এই লড়াই, সেখানেও সাধারণ মানুষ, সর্বোপরি বাংলার মানুষ কতটা পাশে থাকবেন বলে আপনারা আশাবাদী? বাংলার মানুষের উদ্দেশ্যে কি বার্তা রাখতে চান কাকু? সবাইকেই বলবো
আমরা যে উদ্দেশ্যে এই দুর্বৃত্ত সরকারকে উৎখাত করার চেষ্টা করছি, তারাও আমাদের পাশে থাকবেন দলমত নির্বিশেষে। যেমন আমার মেয়েকে নিজের ঘরের মেয়ে মনে করেছিলেন, আমার মেয়ের সুরক্ষা আমরা দিতে পারিনি, তাই আজকে সে ইতিহাস হয়ে গেছে। আপনার মেয়েও যেন ইতিহাস না হয় সেটাই দেখার দায়িত্ব এখন আমরা নিয়েছি। বাকি জীবন আপনার মেয়ে যাতে সুরক্ষিত থাকে এবং রাজ্যে যে দুর্নীতি, পাহাড় প্রমাণ দুর্নীতি, তার বিরুদ্ধে আমরা লড়াই করব এবং সেই দুর্নীতি শেষ করার জন্যেই আজকে আমাদের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই দুর্নীতির বিরুদ্ধেই আপনারা আপনাদের মত প্রকাশ করবেন। যারা এই তৃণমূলকে আজকে আমরা অনেকে বলেন বিজেপি তৃণমূল সেটিং, কিন্তু আসলে সেটা নয়। মানুষকে এটা বুঝতে হবে যে ভোট কাটাকাটির অঙ্কেই তৃণমূল কিন্তু ক্ষমতায় থাকে। বামপন্থীরাও সেই ভোট কাটাকাটির অঙ্কেও কিন্তু ক্ষমতায় থাকতো। এটা একটা পশ্চিমবঙ্গের ট্র্যাডিশন হয়ে গেছে। এই ট্র্যাডিশনকে বন্ধ করতে হবে। কেন একটা সরকারকে আপনার দীর্ঘদিন ধরে ক্ষমতায় রেখে দিতে হবে? কোনো তো যুক্তি নেই এটার। আজকে যদি কলেজগুলোর ইউনিয়নগুলো ইলেকশন ঠিক সময় মতন হতো, তাহলে মেডিকেল কলেজগুলোতে এই দুর্বৃত্তায়ন চালু হতো না। তাহলে তো আমার মেয়েকে মরতে হতো না। কলেজের যে ইউনিয়নে যারা বসে থাকে, তারা কলেজের বিভিন্ন জায়গায় চাকরি কাজের নামে তারা বেতন পায় আর বিভিন্ন দুর্বৃত্তমূলক কাজকর্ম করে। আশিস পান্ডে যেমন আজকে জেলে আছে কি কলেজে দুর্নীতি করার জন্যে। আরজিকর হসপিটালটা একটা তাদের যে কোনো শুধু মেডিকেল কলেজগুলোকে তাদের নিজেদের আঁকড়া বলে মনে করে এবং সেখানে তাদের ডাক্তার তো যারা এখন পড়াশোনা করছে, ডাক্তার তো ভালো হচ্ছে না, ডাক্তারি করতেও পারে না। আমার মনে হয় যে এই যারা ডাক্তার আশিস পান্ডে, বিরূপাক্ষ, এদের মনে একটা পেশেন্টকে চ্যালেঞ্জ করতে দিলেও পারবে না, আমার তো মনে হয়। সেই রকম ডাক্তার তৈরি হয়েছে বলেই আজকে তাদের ভরসা নেই তাদের পেশার উপরে, তাই তারা দুর্বৃত্তের কাজ করতে। আজকে একটা ডাক্তারের কত সম্মান যখন আছে, তখন সরস্বতী যখন তার কাছে আছে, লক্ষ্মীও তার পেছন পেছন ঘুরছে, কিন্তু সেই লক্ষ্মীকে তার গ্রহণ করার ক্ষমতা নেই। সরস্বতীকে তারা সাধনা ঠিক মতন করেনি, পড়াশোনা করেনি বলে আজকে তারা দুর্বৃত্তায়নের পথ বেছে নিয়েছে। আর ইউনিয়নগুলোকে বারবার নির্বাচন করতে দেন না আমাদের মাননীয়া। সেই জন্যেই এই দুর্বৃত্তায়ন সরকারকে তুলে সমস্ত জায়গায় যে দুর্বৃত্তের চর তৈরি হয়েছে, এগুলোকে শেষ করার জন্য এই সরকারকে উৎখাত করার প্রয়োজন। আমাদের পানিহাটির কথা বলতে গেলে, আজকে পানিহাটির মানুষ, এই যে ফ্যামিলিটা আজকে তৃণমূলের প্রতিনিধি হয়ে আজকে যে ভোটে দাঁড়াতে চেষ্টা করছে, এই ফ্যামিলিকে কেউ আর ভালোবাসে না, শ্রদ্ধা করে না এবং তাদের থেকে মানুষ প্রীতিবিরক্ত হয়ে গেছে। তারা যা মানুষের উপর অত্যাচার করে, সেই অত্যাচারের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য বিকল্প তারা বেছে নেবেই। সেখানে আমরা যে ইস্যু নিয়ে সবার সামনে যাব, নিশ্চয়ই আমাদের সেটা গ্রহণ করবে মানুষ এবং আমাদের দুহাত তুলে আশীর্বাদ করে কাকিমাকে ভোটে যেতে হবে। আরজি করের প্রসঙ্গ যখন উঠল, তখন আরও একটি ঘটনা। আরজি করে লিফটে 4 বছরের একটি শিশু সন্তান এবং তার বাবা, হঠাৎ করে লিফট খারাপ হয়ে যায় এবং বাবা ভদ্রলোক তাকে ছিঁচড়ে নিয়ে চলে যায় সেই লিফটটি। তো এটা কি আরও একবার আরজি করের ভিতরের একটা খোকলা যে দৃশ্য, সেটা কি আরও একবার প্রকাশ্যে আনলো? 1.5 ঘন্টা লোকটা লিফটের মধ্যে মরে পড়েছিল। 1.5 ঘন্টা মরে গেছে, মানে হাতটা লিফটে আটকে গিয়ে লোকটা মরে গেছে। 1.5 ঘন্টা পরে তার দেহ উদ্ধার করা হয়েছে। সুপার বলছিল, আমি শুনছিলাম, 1.5 ঘন্টা ধরে একটা কোনো খোঁজ নিল না। তাহলে সে যে সিকিউরিটিগুলো থাকে লিফটের সামনে, তারা কোথায় ছিল? এই সমস্ত ঘটনা, মানে এরাও প্রশ্রয় পেয়ে পেয়ে এমন অবস্থা হয়েছে, এইসব গ্রুপ ডি কর্মচারীরা, তারা তাদের কাজ ঠিক মতন করে না। তাহলে আজকে এই ঘটনা ঘটতো না লিফটে। না, তারা যদি সামনে থাকতো, তারা ছিল না, উনি তো উঠে গেছে। এমনি যে একটা পেশেন্ট যখন যার কাছে থাকে, সে কত উৎকণ্ঠার মধ্যে থাকে। যার হাতে পেশেন্টটা থাকে, ওনার ছেলেটা অসুস্থ ছিল, উনিই বুঝতে পারছিল কতটা উৎকণ্ঠার মধ্যে উনি আছে। সেই উৎকণ্ঠার মধ্যেই এই ঘটনাটা ঘটে গেছে। সেটা দেখার দায়িত্ব যাদের, তারা দেখছে না বলে আজকে ঘটনা ঘটছে। তারা দেখবে না তো, তারা তো কারো না কারো হাত নিচে ছত্রছায়ায় বসবাস করে। এই ছত্রছায়া, এই জন্যই তৃণমূল সরকারকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করতেই হবে। সাধারণ মানুষকে স্বস্তি দিতে হবে, এই জন্যই আমাদের লড়াই।
সর্বশেষ প্রশ্ন এটা কাকিমার কাছে থাকছে। যদি ক্ষমতায়ন হয়, যদি পরিবর্তন হয়, তাহলে বাংলার স্বাস্থ্য ব্যবস্থার উপরে আপনি কিভাবে কাজ করতে চান? যদি ক্ষমতার পরিবর্তন হয়, তো যেখানে আমার মেয়ের মৃত্যুর পরে যে দুর্নীতি সামনে এসেছে, সেই দুর্নীতির বিরুদ্ধেই আমার লড়াইটা হবে প্রথমেই। আর নারী সম্মান, নারী সুরক্ষা, যেমন আমার মেয়েটাকে আমি সুরক্ষা দিতে পারিনি, হসপিটাল কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে। সে যখন অতগুলো পেশেন্টের সুরক্ষা দিচ্ছিল, তখন হসপিটাল কর্তৃপক্ষেরও দরকার ছিল তাকে সুরক্ষা দেওয়ার, কিন্তু দেয়নি এবং দায় ঝেড়ে ফেলেছে। আমরা যখন হসপিটালে গিয়ে দেখেছি, তাকে হসপিটালের একজন ডাক্তার মনে করেনি তারা। তারা মানে কুকুর বেড়াল মরে থাকলে যেমন ফেলে দিতে পারলে আমরা বেঁচে যাই, ওকেও সেরকম। যেরকম সন্দীপ ঘোষ, ভিপি তার ওই সুমিত রায় তফাদার, অর্ণব দত্ত চৌধুরী, এরা তিনজনে মিলে এমনি বলেনি, কোর্টেই দাঁড়িয়ে বলেছে যে আমাদের কাছে খবর এসছে 9টা সাড়ে 9টার সময় একটা মেয়ে ট্রেনি ডাক্তার সে সুইসাইড করেছে, আমরা বলেছি মর্গে পাঠিয়ে দাও। এটা কি? তার বাবা মা জানতে পারলো না, তার বডি ডেড ডিক্লিয়ার হলো না, বডি মর্গে পাঠিয়ে দাও। এই ধরনের অনাচার চলছে আরজি করে, আর শুধু আরজি করে নয়, সব জায়গাতে। এটার আমি এই জায়গাটা আমি সুরক্ষিত করতে চাই। অনেক অনেক ধন্যবাদ কাকু কাকিমা, এবং আগামীর লড়াইয়ের জন্য আরও একবার অনেক শুভেচ্ছা। স্বয়ং মা শক্তি আপনাদের শক্তি প্রদান করুন, এর থেকে বেশি কিছু আর বলার নেই। অনেক ধন্যবাদ। এবং ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এই এপিসোড দেখলেন। অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। পানিহাটির মানুষ কি চাইছেন, গোটা বাংলার মানুষ কি চাইছেন, সেদিকেই কিন্তু আমাদের প্রত্যেকের নজর থাকবে।